আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপূর্ণ। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব এবং নির্বাচন নিয়ে ভারতের নসিহত প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার করা মন্তব্য। 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির বিশাল অভ্যর্থনা কমিটি গঠন। শ্রমশক্তি রপ্তানিতে প্রধান বাধা দালাল ও প্রতারণা এবং প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য। 2026 সালের নির্বাচনে ডামি প্রার্থীদের অংশগ্রহণ ঠেকাতে নির্বাচন কমিশনের লিগ্যাল নোটিশ। চট্টগ্রামে এস আলম গ্রুপের বিরুদ্ধে দুদকের 1000 কোটি টাকা আত্মসাতের মামলা। ভেনিজুয়েলার তেলবাহী জাহাজে ট্রাম্পের নিষেধাজ্ঞা এবং বিশ্ববাজারে তেলের দরপতন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপূর্ণ। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপূর্ণ বলে জানা গেছে। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড ভিভিয়ান বালাকৃষ্ণান টেলিফোনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসকে এই আশঙ্কাজনক তথ্য জানিয়েছেন। হাদির সুচিকিৎসা নিশ্চিত করতে সিঙ্গাপুর সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে, তবে তার বর্তমান শারীরিক পরিস্থিতি চিকিৎসকদের জন্য বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার এবং হাদির দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য যে গত শুক্রবার রাজধানীর বিজয়নগরে এক মিছিলে গুলিবিদ্ধ হয়েছিলেন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হলেও তার অবস্থা এখনও স্থিতিশীল হয়নি। দেশজুড়ে হাদির সুস্থতা কামনায় বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ছাত্র জনতার এই অকুতভয় সৈনিকের জীবনের নিরাপত্তার জন্য ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব এবং নির্বাচন নিয়ে ভারতের নসিহত প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার করা মন্তব্য। বাংলাদেশ ও ভারতের মধ্যকার বর্তমান কূটনৈতিক সম্পর্ক নতুন এক মোড় নিয়েছে। সম্প্রতি দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হাবিবুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এর আগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছিল। এই পাল্টাপাল্টি তলবের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে প্রতিবেশী দুই দেশের মধ্যে এমন ঘটনা অস্বাভাবিক নয়, তবে তিনি বাংলাদেশের নির্বাচন নিয়ে দেওয়া ভারতের কোনো ধরনের পরামর্শ বা নসিহতকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন। উপদেষ্টা বলেন, গত 15 বছর বাংলাদেশের নির্বাচন যখন প্রহসনে পরিণত হয়েছিল তখন ভারত নীরব ছিল। এখন বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হচ্ছে। এই সময়ে ভারতের অযাচিত হস্তক্ষেপ বা উপদেশ আমরা গ্রহণ করব না। তিনি আরও যোগ করেন যে ভারত যদি শেখ হাসিনাকে থামাতে না চায় তবে সেটা তাদের বিষয়, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং জনগণের ভোটাধিকার নিয়ে ভারতের নেতিবাচক অবস্থান দুই দেশের সম্পর্ককে আরও জটিল করতে পারে। ভারতের উচিত বাংলাদেশের বাস্তবতা মেনে নিয়ে একটি সম্মানজনক কর্মসম্পর্ক বজায় রাখা। 25 ডিসেম্বর দেশে ফিরবেন জানালেন তারেক রহমান। দীর্ঘ 18 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 25 ডিসেম্বর তিনি বাংলাদেশে পৌঁছাবেন বলে নিজেই নিশ্চিত করেছেন। লন্ডনে এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই ঘোষণা করেন। তবে দেশে ফেরার এই আনন্দঘন মুহূর্তে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি একটি বিশেষ অনুরোধ জানিয়েছেন। তারেক রহমান বলেন, আমার ফেরার দিন দয়া করে কেউ বিমানবন্দরে ভিড় করবেন না। বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি হলে দেশের ভাবমূর্তি এবং দলের নাম নষ্ট হতে পারে। তিনি স্পষ্ট করে বলেন, যারা আমার কথা অমান্য করে বিমানবন্দরে যাবেন আমি ধরে নেব তারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে সেখানে গিয়েছেন। তারেক রহমান আরও বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ স্বৈরাচার বিদায় করেছে এবং আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব জনগণের। তিনি স্বপ্ন নয় বরং সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে দেশ পুনর্গঠনে কাজ করতে চান। আগামী নির্বাচনে জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করবে বলেও তিনি দৃঢ় আশা ব্যক্ত করেন। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপির বিশাল অভ্যর্থনা কমিটি গঠন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে, যার আহ্বায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে এবং সদস্য সচিব করা হয়েছে দলের সহীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। এই কমিটিতে সারা দেশের 10টি বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। দলীয় সূত্র থেকে জানা গেছে,
তারেক রহমান ঢাকায় পৌঁছানোর পর সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে তার মা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। এরপর তিনি গুলশানের বাসস্থানে অবস্থান করবেন। নেতাকর্মীদের মধ্যে তারেক রহমানের ফিরে আসা নিয়ে ব্যাপক উদ্দীপনা বিরাজ করলেও কেন্দ্রের পক্ষ থেকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাকে স্বাগত জানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সতর্ক রয়েছেন। শ্রমশক্তি রপ্তানিতে প্রধান বাধা দালাল ও প্রতারণা এবং প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য। প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বাংলাদেশের শ্রম বাজার এবং প্রবাসী রেমিটেন্স নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হল প্রবাসী ভাই বোনেরা, কিন্তু দুঃখজনকভাবে তারা এখনও দালাল এবং সিন্ডিকেটের হাতে জিম্মি। বিদেশ যাওয়ার প্রতিটি ধাপে তারা প্রতারণার শিকার হচ্ছেন। প্রধান উপদেষ্টা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, এই দালাল চক্র নির্মূল করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, আমাদের তরুণ প্রজন্ম হল বিশ্বের অন্যতম বড় সম্পদ। বিশ্ব যখন তারুণ্যের সংকটে ভুগছে, বাংলাদেশ তখন তারুণ্যের খনি হয়ে দাঁড়িয়েছে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলে সারা বিশ্বের শ্রমবাজারে আমরা একচেটিয়া আধিপত্য বিস্তার করতে পারব। অনুষ্ঠানে জানানো হয় যে এ পর্যন্ত প্রায় 50 লাখ প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, যা একটি বড় মাইল ফলক। প্রবাসীদের নাগরিক সুবিধা নিশ্চিত করতে এবং তাদের কষ্টার্জিত আয় নিরাপদে দেশে পাঠানোর পরিবেশ তৈরি করতে সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। 2026 সালের নির্বাচনে ডামি প্রার্থীদের অংশগ্রহণ ঠেকাতে নির্বাচন কমিশনের লিগ্যাল নোটিশ। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কমুক্ত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। 2024 সালের বিতর্কিত ডামি নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলেন তারা যেন 2026 সালের প্রস্তাবিত জাতীয় নির্বাচনে প্রার্থী হতে না পারেন, সেই লক্ষ্যে নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে। ছাত্র নেতাদের দাবি, যারা স্বৈরাচারের দোষর হিসেবে কাজ করেছে এবং ভোট জালিয়াতির অংশীদার হয়েছে, তাদের বাংলাদেশের মাটিতে আর কখনো জনপ্রতিনিধি হওয়ার সুযোগ দেওয়া উচিত নয়। তারা বলেন, এই ডামি প্রার্থীরা জনগণের সাথে প্রতারণা করেছে এবং গণতন্ত্রকে ধ্বংস করেছে। নির্বাচন কমিশনকে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় ছাত্র সমাজ রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাশাপাশি আসন্ন নির্বাচনে প্রায় 200 বিদেশি পর্যবেক্ষক আসতে পারেন বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যা স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হবে। চট্টগ্রামে এস আলম গ্রুপের বিরুদ্ধে দুদকের 1000 কোটি টাকা আত্মসাতের মামলা। আর্থিক খাতে বড় ধরনের দুর্নীতির অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে দুর্নীতি দমন কমিশন। চট্টগ্রামের অগ্রাবাদ শাখা থেকে প্রতারণার মাধ্যমে প্রায় 3184 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাইফুল আলম মাসুদ সহ 68 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে যে 2019 থেকে 2025 সালের মধ্যে বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানের নামে এই বিশাল অঙ্কের টাকার ঋণ নিয়ে পাচার করা হয়েছে। এস আলম রিফাইন্ড সুগার এবং এস আলম সুপার অয়েল ইন্ডাস্ট্রিজের নাম ব্যবহার করে এই জালিয়াতি চালানো হয়েছে। দুদক জানিয়েছে, এই অর্থ আত্মসাতের সাথে ব্যাংকের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও জড়িত রয়েছেন, যাদের বিরুদ্ধেও চার্জশিট প্রদান করা হবে। দেশের আর্থিক খাতকে স্থিতিশীল করতে এবং লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এই মামলা একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ভেনেজুয়েলার তেলবাহী জাহাজে ট্রাম্পের নিষেধাজ্ঞা এবং বিশ্ববাজারে তেলের দরপতন। আন্তর্জাতিক প্রেক্ষাপটে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন। বিশেষ করে ভেনেজুয়েলা থেকে তেলবাহী জাহাজের আসা যাওয়া বন্ধে ট্রাম্প নির্বাহী আদেশ জারি করেছেন। ট্রাম্পের এই পদক্ষেপের ফলে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের ধস নেমেছে। বর্তমানে তেলের দাম গত 4 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। ট্রাম্প ভেনেজুয়েলার বর্তমান সরকারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠীর মদতদাতা হিসেবে অভিহিত করেছেন। এর জবাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, ইউএসএ তাদের খনিজ সম্পদ লুটপাট করতে চায় এবং তারা যুদ্ধের পরিবর্তে শান্তির আহ্বান জানাচ্ছেন। এই আন্তর্জাতিক অস্থিরতা বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোর ওপর কেমন প্রভাব ফেলবে তা নিয়ে বিশেষজ্ঞ মহলে আলোচনা শুরু হয়েছে। তবে তেলের দাম কমলে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম কমার একটি সুযোগ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।